এশিয়ার মধ্যে বেকারত্বে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা হচ্ছে বাংলাদেশে। শুধুমাত্র সাধারণ বেকার মানুষ নয়, শিক্ষিত বেকারের মধ্যে কিন্তু এশিয়াতে প্রথম 1 থেকে 3টি দেশের মধ্যে আছে। রেলওয়ে যদি আপনি মহাপরিচালকের আগের বিভিন্ন বক্তব্য দেখেন, তারা বলবে জনবল সংকটের কারণে আসলে আমরা রেলওয়েকে ঠিক আদরজ্ঞান করতে পারছি না। আমার মনে হয় 5 থেকে 7 লক্ষ মানুষের কর্মসংস্থান নতুন করে বাংলাদেশ রেলওয়েতে করা সম্ভব। একই মন্ত্রণালয়ে 10টা অধিদপ্তর আছে, তারা 10টা আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিচ্ছে। এটা কোনোভাবে হওয়া যাবে না। পরীক্ষাগুলো হতে হবে ক্লাস্টার ভিত্তিক। প্রথমে আমি গভীরভাবে স্মরণ করছি আমাদের এই সম্প্রতি যে জুলাই ম্যাসাকার হয়েছিল, আমাদের যে বিপ্লব হয়েছিল, সেখানে আমাদের যত বিপ্লবী ভাই বোন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি। আমাদের যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সরাসরি কিন্তু সেটা আমাদের কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট ছিল। পরবর্তীতে সেটার সাথে আর অনেক বিষয়, বাক স্বাধীনতার বিষয়গুলো সব কিছু একসাথে পুঞ্জীভূত হয়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ, গণপ্রতিবাদ শুরু হয়েছে। এবং এই কর্মসংস্থানের বিষয়টা এত বেশি প্রকট বাংলাদেশে বর্তমানে, সেটা পুরো একটি সরকারকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। সুতরাং আমাদের দেশের বর্তমানে যে জেনারেশনটি আছে, কিংবা যে জেনারেশন খুব 4-5 বছর আগে তাদের পড়াশোনা শেষ করেছে, তাদের মধ্যে কিন্তু কর্মসংস্থান নিয়ে একটা বড় ধরনের একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি বাংলাদেশ কিন্তু পুরো বহির্বিশ্বে পোশাক রপ্তানিতে প্রথম কিংবা দ্বিতীয় অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ায় মাতৃমৃত্যুর হারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। এই ধরনের অনেক আমরা স্ট্যাটিস্টিক্স জানি, কিন্তু যে বিষয়টা আমরা জানি না সেটা হচ্ছে এশিয়ার মধ্যে বেকারত্বে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা হচ্ছে বাংলাদেশে। শুধুমাত্র সাধারণ বেকার মানুষ নয়, শিক্ষিত বেকারের মধ্যে কিন্তু এশিয়াতে প্রথম 1 থেকে 3টি দেশের মধ্যে আছে। এবং পুরো বিশ্বের মধ্যে যদি আমরা দেখি, শিক্ষিত বেকারের মধ্যে সবচেয়ে বেশি বেকার আছে 1 থেকে 5টি দেশ যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের সেই সংখ্যাটা মধ্যে সবচেয়ে বেশি আছে। এই জায়গায় বেকারত্বের যে বিষয়টা বাংলাদেশে বিরাজ করছে, সেই বিষয়টাকে সামনে রেখে এটাকে অ্যাড্রেস করাটাই আগামী সময়ের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের জায়গা হবে। তার কারণটা হচ্ছে যারা জনশক্তি বাংলাদেশে যারা আছে, তাদের যে চাকরিটা, সেই চাকরিটা তারা পাচ্ছে না, কিংবা যারা চাকরি পাচ্ছে তাদের সে প্রাপ্য যে সম্মানটা বা বেতনটুকু সেটা পাচ্ছে না। যে কয়েকটি প্রস্তাবনা আছে সেগুলো বলছি, সেগুলো আমার ব্যক্তিগত কয়েকটা জায়গা থেকে এবং বিগত কয়েকদিনের রিসার্চ থেকে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আমি 2টা জায়গা থেকে আমার প্রস্তাবনা বলতে পারি। একটা হচ্ছে আমাদের দেশীয় জায়গায় আমাদের এই মুহূর্তে কোন জায়গায় কাজ করা উচিত এবং আন্তর্জাতিক জায়গায় কীভাবে কাজ করা উচিত। প্রথম যে কাজটি করতে হবে, আমাদের যে অনেকদিন ধরে আমরা অভুক্ত আছে, সরাসরি আসলে আমাদের এই অভুক্তটাকে কাটাতে হবে। যে বৃহত্তর খাতগুলো আছে, সেই খাতগুলোতে আগে নতুন পোস্ট নবায়ন করতে হবে। যেমন রেলওয়ে বৃহত্তম একটি খাত বাংলাদেশের, সরকারি অনেকগুলো হাসপাতাল আছে, জেলা উপজেলা বিভাগীয়, এগুলোতে নতুন কর্মসংস্থান, নতুন পোস্ট সৃষ্টি করতে হবে, নবায়ন করতে হবে। তাহলে কিন্তু চাকরির একটা বড় ধরনের যে একটা শিক্ষিত বেকারের সংখ্যা থেকে গিয়েছে, সেটাকে ভালোভাবে একটা লাঘব করা সম্ভব হবে। আমরা প্রায় সময় শুনি কিন্তু এইসব জায়গায় কর্মী সংকট আছে। রেলওয়ে যদি আপনি মহাপরিচালকের আগের বিভিন্ন বক্তব্য দেখেন, তারা বলবে জনবল সংকটের কারণে আসলে আমরা রেলওয়েকে ঠিক আদরজ্ঞান করতে পারছি না। আমার মনে হয় 5 থেকে 7 লক্ষ মানুষের কর্মসংস্থান নতুন করে বাংলাদেশ রেলওয়েতে করা সম্ভব। এরপরে বাংলাদেশের একটি বড় একটি জায়গা, যেটা বাংলাদেশের জন্য একটা সময় একটা আশীর্বাদ হয়ে এসেছিল, সেটা হচ্ছে এনটিআরসিএ, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা। বাংলাদেশের প্রতিটি বেসরকারি গ্রামে, গঞ্জে, শহরে যত বেসরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা দেখতে পেয়েছি সরকারি চাকরির বাইরে তারাও প্রায় আধা সরকারি মতো করে গিয়ে প্রতিবারে 45,000-50,000 মানুষের সেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল। কিন্তু সেই বিষয়টাকে আসলে একটা যতটুকু কাঠামোগত বা পদ্ধতিভাবে করা দরকার ছিল, যতটুকু সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করা দরকার ছিল, সেগুলো আসলে বিগত সরকার করতে পারেনি এবং তাদের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। আগামী সময়ে বাংলাদেশের আমাদের যত শিক্ষিত ছেলে মেয়ে আছে, মেধাবী থেকে যদি আমরা শিক্ষকতায় আনতে পারি, এনটিআরসি একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। এনটিআরসি কাঠামো একটা নতুনভাবে সাজাতে হবে। তাদের যে ট্রান্সফারের যে বিষয়গুলো, তাদের বেতন কাঠামোর বিষয়গুলো, এগুলো সাজানোর বিষয় আছে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমানে এক্সিস্টিং যে চাকরির পদ্ধতি আছে, সেই পরীক্ষার পদ্ধতিটাকে ঢেলে সাজানো ছাড়া কোনো উপায় নেই। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি, আজকে হচ্ছে একই মন্ত্রণালয়ে 10টা অধিদপ্তর আছে, তারা 10টা আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিচ্ছে। এটা কোনোভাবে হওয়া যাবে না। পরীক্ষাগুলো হতে হবে ক্লাস্টার ভিত্তিক। ক্লাস্টার ভিত্তিকে মন্ত্রণালয়ে যত নবম গ্রেডে যত পরীক্ষা, সব পরীক্ষা বাংলাদেশে 1 বছরে একবারই পরীক্ষা হবে। একবারে তারা একটা মাত্র টাকা দিয়ে, 500 টাকা বা 600 টাকা দিয়ে তারা সেখানে লিস্টেড হয়ে যাবে। পরবর্তী যেখানে শূন্যপদ আছে, সেখানে তাদেরকে পদায়ন করা হবে। তাহলে বারবার যে বেকারত্বে, রংপুর থেকে একটা ছেলে বা একটা মেয়েকে, নীলফামারী থেকে একটা ছেলে বা একটা মেয়েকে প্রতিবার ঢাকায় চলে আসা, তার প্রিলি পরীক্ষার জন্য, তার রিটেন পরীক্ষার জন্য, তার ভাইবার জন্য, এটা হওয়া যাবে না। এই ক্লাস্টার ভিত্তিক পরীক্ষাগুলো অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হতে হবে। এই বিষয়টা আমাদেরকে আসলে এনশিওর করতে হবে। এবং আমরা যতগুলো মন্ত্রণালয় আছে, তাদেরকে যদি আমরা ইন্টিগ্রেটেড করতে পারি, অধিদপ্তর যেগুলো আছে তাদেরকে ইন্টিগ্রেটেড করতে পারি, আমরা যদি গ্রেড অনুযায়ী তাদের পরীক্ষাগুলো যদি বছরে 1বার কিংবা 2বার নেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেটা অনেকাংশে কমাতে সম্ভব হবে। 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে অবসরের বয়সসীমাটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সরকারি চাকরিতে আমরা দেখতে পেয়েছি, তাদের গতবারের সরকার যেটা করেছে, তুষারমুদ্দির তাদের বিষয়টা, অনেকগুলো সরকারি চাকরির বয়সসীমা তারা বাড়িয়ে দিয়েছে হয়তোভাবে। এটা করা যাবে না। বাংলাদেশে যেহেতু বেকারের সংখ্যাটা বেশি, জনসংখ্যার
পরিমাণটা অনেক বেশি, অবসরের বয়সসীমাটা কমাতে হবে। অনেক চাকরির ক্ষেত্রে অন্তত কমপক্ষে 2 থেকে 3 বছর অবসরের বয়সসীমাটা কমাতে হবে। যিনি 25, 26, 27 বছর চাকরি করেছেন, এরপরে ভালো একটা পেনশন পাচ্ছেন, তার আসলে লাইফ সিকিউরিটি আর খুব একটা বেশি টেনশন করার কিছু নেই। কিন্তু যে ছেলেটি 30 বছর পার হয়ে যাওয়ার পরে সে চাকরি পাচ্ছে না, তার কিন্তু জীবন, তার পুরো পরিবার তার দিকে তাকিয়ে আছে, সেটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। অনেক সময় সুসাইডের মতো অনেক বিষয় তাদেরকে যেতে বাধ্য করছে। আমরা মনে করি অবসরের বয়সসীমাটা যদি কমিয়ে দেওয়া হয় 1-2 বছর, নতুন করে আরও পথ সৃজন হওয়া সম্ভব হবে। 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা পুরনো ধ্যান ধারণা থাকলে হবে না। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে প্রযুক্তি খাতে যে চাকরির, সেই বিষয়টাকে সাজাতে হবে। শুধুমাত্র কিছু সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং ইনকিউবেশন সেন্টার করে সবগুলো প্রকল্পের নামে যেগুলো করা হয়েছে, এগুলো আসলে কোনোভাবে আমাদের বর্তমান যে প্রজন্ম, তাদেরকে আগামী চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তৈরি করতে সক্ষম নয়। এগুলোকে নতুনভাবে আসলে সাজাতে হবে, সবার পরামর্শ নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি চুয়েটে আমাদের ইনকিউবেশন সেন্টার করা হয়েছে, কয়জন ছেলে সেখানে গিয়ে ট্রেনিংটা নিতে পারছে, শুধু রাষ্ট্রীয় কতগুলো টাকা খরচ হলো। এই বিষয়গুলো আসলে নতুন করে ভাবনার অনেক বিষয় আছে। তাদেরকে এই বিষয়গুলো নিয়ে কীভাবে অ্যাড্রেস করা যায়, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য কীভাবে আনা যায়, সেটা আন্তর্জাতিক বিষয়। আমাদের কোনো বিগত মন্ত্রী কিংবা কেউ যখন দেশের বাইরে যেতেন, তারা যেতেন হচ্ছে ঋণ আনার জন্য, ঋণ এনে দেশের ঋণের বোঝা বাড়িয়েছেন। কিন্তু কেউ কখনো জার্মানি থেকে বলেননি আমার থেকে 1000 দক্ষ কর্মী আপনি নেন, কখনো বলেন 500 হেলথ সেক্টরে 500 আপনি আমার থেকে হেলথ সেক্টরের মানুষ নেন। এই বিষয়টা বলেনি। আমাদের দেশে জনশক্তি আছে কিন্তু কর্ম নেই, কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে অনেক কর্ম খালি আছে কিন্তু জনশক্তি নেই। আমাদেরকে এই বিষয়টা অনেক বেশি সেক্টর ব্লকে ভাগ করতে হবে। মধ্যপ্রাচ্যে যে ব্লকে, সৌদি আরব কিংবা দুবাইতে যে পরিমাণ লোক দরকার, যে সেক্টরের লোক দরকার, জাপান কিংবা সাউথ কোরিয়াতে সেটা দরকার নয়, তাদের অন্য সেক্টরের দরকার। সেই বিষয়গুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অবশ্যই এখানে বড় ধরনের একটা বাজার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তান, এমনকি নেপাল পর্যন্ত এই জায়গায় এগিয়ে গিয়েছে, আমাদেরকে এটা ধরতে হবে।